এটা হলো আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, যিনি এখন একটি মিন্স মেটেরিয়াল হয়ে গেছেন। ভারতে ট্যাক্স এত পরিমাণে বেড়ে গেছে যে নির্মলা সীতারামনকে ফাইন্যান্স মিনিস্টার না বলে বলা হচ্ছে ট্যাক্স মিনিস্টার। কারণ সামান্য দেশলাই থেকে পপকর্ন আপনি যাই কেনেন না কেন আপনাকে আলাদা আলাদা ট্যাক্স দিতেই হবে। ধনী থেকে দরিদ্র যে কোনো ব্যক্তি প্যাকেজড যাই কিনুক না কেন তাকে আলাদা আলাদা জিএসটি দিতেই হবে। ভারতের টোটাল জনসংখ্যার কেবল 1 থেকে 2% লোকই ইনকাম ট্যাক্স দেওয়ার সামর্থ্য রাখে, তবে তারা সরকারের সার্ভিসে খুশি নয়। এই ট্যাক্স পেয়ারদের একটি বড় অংশ ধীরে ধীরে বিদেশে শিফট হচ্ছে। অন্যদিকে পুরো পৃথিবীর মধ্যে ভারতেই সব থেকে বেশি জিএসটি রেট, অর্থাৎ ভারতে সব থেকে বেশি % জিএসটি আদায় করা হয়। তবে ভারতের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানকার 80 কোটি জনগণদের এখনও ফ্রিতে রেশন দিতে হয়, সেখানে এই বেশি জিএসটি রেট বড়ই বেমানান। তবে যাই হোক, গত বছর ডিসেম্বরে 1,76,857 কোটি টাকা সরকার জিএসটি থেকে কালেকশন করেছিল। তবে এই বিশাল টাকা যে কোথায় যায় তা সরকারই ভালো জানে। ভারতের মিডল ক্লাস শ্রেণীকে বলা হয় ইকোনমির ব্যাকবোন, তবে এই ব্যাকবোনই আজ জিএসটির ভারে বেঁকে যাচ্ছে। জিএসটি আজ ভারতের মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের অন্যতম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা একদিকে সাধারণ মানুষের ইনকাম সে হারে বাড়েনি যে হারে জিএসটির ফলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এটাও শোনা যাচ্ছে যে ফাইন্যান্স মিনিস্ট্রি পরবর্তী বাজেটে জিএসটির রেট আরও বাড়াতে পারে। একদিকে যেমন দেশের ইকোনমি বৃদ্ধি পাচ্ছে, ঠিক অন্যদিকে দিন দিন দেশে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। তার উপর নানান ট্যাক্স বৃদ্ধির ফলে দেশের মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস আজ খুবই কষ্টে দিন পার করছে। আসুন ট্যাক্সের জন্য, বিশেষ করে জিএসটির জন্য আজ ভারতের সাধারণ মানুষের ওপর কীরূপ প্রভাব পড়েছে এবং এই বিরাট ট্যাক্সের ফলে একটি সাধারণ মানুষ ঠিক কী কী পাচ্ছে তাই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাপোর্ট করতে চাইলে ভিডিওটিকে অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। हिंदुस्तान जैसी जगह में 40% टैक्स ले रहे हो, 30 से 40%, 12 महीने में से 5 महीने आप सरकार के लिए काम कर रहे हो। A sleeping partner cannot answer sitting here. Best finance minister is back, guys. Yes. पगार तो बढ़ता नहीं है, सबका पगार वही रहता है, लेकिन खाने का दाम सबका बढ़ रहा है। 5 साल में मिडिल क्लास रहेगा ही नहीं, सब गरीब। टैक्स ले लेके कोई बचेगा ही नहीं भाई। मतलब ये साला मर कैसे नहीं रहा अभी तक। Sleeping partner cannot answer sitting here. इट्स अ पनिशमेंट, इट्स नॉट अ टैक्स। তার আগে আমাদের জানতে হবে ভারতের ট্যাক্স সিস্টেম সম্পর্কে। সংবিধানের 256 নম্বর ধারায় ট্যাক্স কালেক্ট করার অথরিটি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ও লোকাল গভর্নিং বডিজগুলির ওপর দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি প্রভৃতি ট্যাক্সগুলি কালেক্ট করে, রাজ্য সরকার ভ্যাট, টোল ট্যাক্স প্রভৃতি ট্যাক্সগুলি কালেক্ট করে এবং লোকাল গভর্নিং বডিজগুলি প্রফেশনাল এবং প্রপার্টি ট্যাক্স কালেক্ট করে। তবে আমাদের অত কিছু জানার দরকার নেই। বেসিক্যালি ট্যাক্স 2 রকম ভাবে কালেক্ট করা হয় বা ট্যাক্স 2 টাইপের হয়। ডাইরেক্ট ট্যাক্স যা সরকারকে সরাসরি দিতে হয় এবং ইনডাইরেক্ট ট্যাক্স যা সরকার পরোক্ষভাবে আদায় করে। জিএসটি এই ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যেই পড়ছে। 2017 সালে জিএসটিকে সরকার ইমপ্লিমেন্ট করেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ব্যবস্থা হিসেবে, কারণ দেশে দরকার ছিল একটি সিম্পলিফাইড ট্যাক্স সিস্টেমের। এতে কোনো দ্বিমত নেই। তবে জিএসটি আজ অতটাও সিম্পল নয় যতটা সরকার দাবি করে। 4 ধরনের জিএসটি রেট রয়েছে আমাদের দেশে। বেসিক গুডসের ওপর 5% জিএসটি, স্ট্যান্ডার্ড গুডসের ওপর 12% জিএসটি এবং মোস্ট কনজিউমার গুডসের ওপর 18% জিএসটি ও লাক্সারি আইটেমের ওপর 28% জিএসটি। তবে কোনটা বেসিক আইটেম, কোনটা স্ট্যান্ডার্ড আইটেম এবং কোনটা লাক্সারি আইটেম তা ডিসাইড করবে সরকার। প্রত্যেক মাসে সরকার 1.5 লাখ কোটি টাকা ট্যাক্স কালেক্ট করে জিএসটি থেকে। প্রত্যেক বছর সরকার 20 লাখ কোটি টাকারও বেশি ট্যাক্স কালেক্ট করে এই জিএসটি থেকে, যা আমি আপনি দিই। একটি রাস্তায় থাকা সাধারণ ব্যক্তি থেকে কোটিপতি যখনই কোনো প্রোডাক্ট কেনে বা কোনো সার্ভিস দেয় তখনই আমরা জিএসটি পে করি। তবে এই বিশাল টাকা যে কোথায় যায় সেটা একটা আলাদা প্রশ্ন। তবে সেটাকে আমরা জানি বা জানলেও ভেবে দেখি। বিশেষ করে আমার মতো যারা ভারতের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ, তাদের মধ্যে কত % জানি? ধরুন এর দাম হলো 50 টাকা। হেয়ার অয়েল, টুথপেস্ট এর ওপর লাগে 18% জিএসটি, কারণ সরকারের খাতায় এগুলি বেসিক আইটেম নয়, একটু লাক্সারি আইটেম।
এবার জিএসটি মিলিয়ে এর দাম হলো 59 টাকা। এই এক্সট্রা 9 টাকা আপনি আপনার নিজের পকেট থেকে সরকারকে ট্যাক্স দিলেন। এবার ভাবুন, আপনি প্রতিদিন কতই না জিনিস কিনতে হয় আপনাকে, প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় কতই বা দ্রব্য কিনতে হয়। এই প্রত্যেকটি দ্রব্যের জন্য আপনাকে আলাদা আলাদা ট্যাক্স দিতে হয়। একদিকে সাধারণ মানুষের ইনকাম সে হারে বাড়েনি যে হারে ইনফ্লেশন বাড়ছে। ইনফ্লেশন রেট 6% এর উপরে পৌঁছে গেছে। প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন প্যাকেজ দুধ, রান্নার তেল, মশলা প্রভৃতি দ্রব্যের উপর লাগে 5 থেকে 12% জিএসটি। এবং এই জিএসটির ফলে ভারতের মিডল ক্লাস শ্রেণী এবং লোয়ার ক্লাস শ্রেণী সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। আসুন একটি এক্সাম্পল দিলে ভালোভাবে বোঝা যাবে। ধরুন আপনি একটি চাকরি করেন যার বেতন হলো 20 থেকে 30,000 টাকা পার মান্থ। বাড়তে থাকা ইনফ্লেশনের জন্য কোনো রকমে খুবই কষ্টে সংসার চালাচ্ছেন। বাচ্চাদের স্কুল ফিজ, ইলেকট্রিক বিল, ওষুধপত্র ও রেশনের খরচার পরও খুবই কষ্টে কিছু কিছু টাকা সেভিং করছেন, কারণ আপনার অনেক দিনের শখ আপনি একটি বাইক নেবেন। এবার শোরুমে গিয়ে আপনার একটি 350 সিসির বাইক পছন্দ হলো, যার জন্য 28% জিএসটি ও 30% সেস, টোটাল 31% ট্যাক্স আপনাকে দিতে হবে। এবার ওই বাইকের জন্য যে আপনি ইন্স্যুরেন্স করাবেন তাতেও 18% জিএসটি। এছাড়াও রোড ট্যাক্স, আরটিও ট্যাক্স প্রভৃতি ট্যাক্সের ফলে একটি বাইকের শোরুম প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেই বাইকটি আপনাকে ঘরে নিয়ে আসতে 140 টাকা দিতে হবে। ট্যাক্স শুধু এখানেই থেমে থাকে না, ওই বাইকটি চালানোর জন্য আপনি যে পেট্রোল ভরবেন তাতেও ট্যাক্স। গভর্নমেন্টের ডেটা অনুসারে একটি সাধারণ মানুষকে পেট্রোলের জন্য 69% ট্যাক্স দিতে হয়। অর্থাৎ পেট্রোলের লিটার যদি 100 টাকা হয়, তাহলে 69 টাকা আপনি জাস্ট ট্যাক্স পে করছেন। তাছাড়া বাইক আপনি যে রাস্তা দিয়ে চালাবেন তার জন্য আপনাকে টোল ট্যাক্স দিতে হবে, যদিও তার আগেই আপনি রোড ট্যাক্স পে করেছেন। ওই বাইকটার সার্ভিসিং করাতে গিয়েও আপনাকে প্রত্যেকটি প্রোডাক্টের উপর আলাদা আলাদা ট্যাক্স দিতে হবে। দেখুন, যাদের ইনকাম রয়েছে, যাদের টাকা রয়েছে, তাদের ক্ষেত্রে 4 চাকায় ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে ঘুরে বেড়ানো সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু ফুড ডেলিভারি বয়, র্যাপিডো, অটো রিক্সাওয়ালাদের কথা ভাবুন, যাদের বাহনের ওপরে নির্ভর করে তাদের রোজগার। তাছাড়া কৃষকদের কথা ভাবুন, তারা আজ ট্র্যাক্টরে ডিজেল ভরাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এগুলি আমি পার্সোনালি ফিল করতে পারি, কারণ আশেপাশে আমি এগুলি দেখছি। তো একবার ইনকাম ট্যাক্স পেয়ারদের কথা ভাবুন, তারা যা ইনকাম করছে তার উপরও ট্যাক্স দিতে হচ্ছে, এবং সেই টাকা যখন খরচ করবে তখনও ট্যাক্স দিতে হবে, এবং যদি সেভিংসের কথা ভাবে সেখানেও ট্যাক্স দিতে হবে। অর্থাৎ একটা লুপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, যেখানে শুধু ট্যাক্স, ট্যাক্স আর ট্যাক্স। গত কয়েক বছরে ভারতে কর্পোরেট ট্যাক্সের তুলনায় প্রাইভেট ট্যাক্স অনেক বৃদ্ধি পেয়েছে। এর কারণ হলো 2019 সালে ভারত সরকার প্রাইভেট কোম্পানিগুলিকে ট্যাক্সে বেশ কিছু রিলিফ দিয়েছিল। সরকার ভেবেছিল কোম্পানিগুলি দেশের জনগণ এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্ট করবে, বাট হয়েছে ঠিক এর উল্টো। তারা তো দেখবে না দেশের উন্নয়ন হচ্ছে কি আর হচ্ছে না। ইন্ডিয়া টুডের এই আর্টিকেলে কিভাবে বড় বড় কোম্পানিগুলি ভারতের মিডল ক্লাসের শ্বাসরোধ করছে এবং ভারতের প্রবৃদ্ধির গল্পকে আঘাত করছে তার বিস্তারিত আলোচনা রয়েছে। নিচে লিঙ্ক দেওয়া হলো, আপনারা অবশ্যই সেখানে গিয়ে আর্টিকেলটি পড়বেন। ভারতের লাস্ট কিছু মাসে যদি গ্রোথ রেট দেখেন, তাহলে দেখবেন ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 থেকে অনেকটা স্লো পারফর্ম করছে। কারণ ভারত হলো একটি কনজাম্পশন ড্রাইভেন ইকোনমি। প্রাইভেট কনজাম্পশনই দেশের জিডিপির 60% কন্ট্রিবিউট করে। ইনফ্লেশনের জন্য মানুষের কনজিউম পাওয়ার অনেকটা কমে গেছে। মানুষের কাছে যদি টাকা নাই থাকে তাহলে তারা কি কিনবে? আপনি নিজেকে নিয়েই ভাবুন, লাস্ট কয়েক বছরে আপনার কেনার ক্ষমতা কি বেড়েছে? ভারতের ইনকাম ইনইকুয়ালিটি বা আয় বৈষম্য পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। বলা হচ্ছে এই আয় বৈষম্য ব্রিটিশদের সময়ের চাইতেও বেশি। টপ 1% পপুলেশন দেশের অনেকখানি ওয়েলথ এবং ইনকামকে কন্ট্রোল করে। অন্যদিকে আবার ওয়ার্ল্ড ব্যাংকের মতে 129 মিলিয়ন জনগণ এখনও চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর এই ট্যাক্স বড়ই বেমানান। অক্সফামের একটি রিপোর্ট অনুসারে ভারতের দরিদ্র 50% জনগণ টোটাল জিএসটির 2/3 অংশ পে করে। গত কয়েক দশকে ভারতের ইনডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের তুলনায় 1.5 গুণ বেশি ছাড়িয়ে গেছে। টোটাল ট্যাক্স কালেকশনে ইনডাইরেক্ট ট্যাক্সের শেয়ার 66%-এর জায়গায় পৌঁছে গেছে।
সেখানে ডাইরেক্ট ট্যাক্স 34%-এই আটকে আছে। যদি ওয়ার্ল্ডের অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজের দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে ভারতে আলাদা আলাদা ইনডাইরেক্ট ট্যাক্স অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। আর যেহেতু আয় বৈষম্য ভারতের সব থেকে বেশি, তাই এই বিরাট ট্যাক্সের বোঝা ভারতের লোয়ার ইনকাম গ্রুপের ওপর পড়ছে। ট্যাক্সের কারণে ইনফ্লেশন রেট হাই হয়ে যাচ্ছে এবং ভারতের মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস শ্রেণীর কনজামশন পাওয়ার বা দ্রব্য কেনার ক্ষমতার উপর নেগেটিভ প্রভাব পড়ছে। আমি আগেই বললাম, আপনি যখনই কোনো কিছু কেনেন তার উপর জিএসটি বা অন্যান্য ট্যাক্স দিতে হয়। এবার এটা পুরো দেশের লেভেলে ভাবুন, ভারতের 140 কোটি জনগণ প্রতিদিন কতই না দ্রব্য কিনছে। একটি চিপসের প্যাকেট থেকে শুরু করে লাক্সারি গাড়ি কিনছে, তার উপর জিএসটি বা আলাদা আলাদা ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24-এ সরকার 15.37 লাখ কোটি টাকা আয় করেছিল, যার বেশিরভাগটাই এসেছিল জিএসটি থেকে। এবার প্রশ্ন হচ্ছে, এই বিশাল টাকা যায় কোথায়? প্রত্যেক বছর সরকার বাজেট পেশ করে আলাদা আলাদা সেক্টরকে বিপুল অর্থ দেওয়া হয়। এই টাকা কোথায় যায়? এত ট্যাক্স কালেকশনের পরও নীতি আয়োগের রিপোর্ট অনুসারে ভারতে এখনো 5% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, দুবেলা দুমুঠো খাবারের জন্য সংগ্রাম করছে। স্বাধীনতার 78 বছর পরও আমাদের সরকার দারিদ্রতা দূর করতে পারেন। গতবারের ইউনিয়ন বাজেটে মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েকে সেকেন্ড হাইয়েস্ট টাকা দেওয়া হয়েছিল। ভারতে হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে তো ভালোভাবে তৈরি হয়, কিন্তু লোকাল রোডগুলির অবস্থা আপনি খুব ভালোভাবেই জানেন। হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে ভারতের টোটাল রোড নেটওয়ার্কের কেবল 5 থেকে 10%, এবং বাকি যে 90% লোকাল রোড, সেগুলিকে দেখে মনে হয় রাস্তার মধ্যে ছোটখাটো নালা তৈরি হয়ে গেছে। লোকাল রাস্তাগুলি সারানো হয় কেবল ইলেকশনের সময়, এবং ইলেকশনের 2-4 মাস পর আবার যে কার তাই। 2018 থেকে 20 সালের মধ্যে অলমোস্ট 5000 মানুষের মৃত্যু ঘটে রাস্তায় গর্তের ফলে অ্যাক্সিডেন্টের জন্য। প্রায়ই শোনা যায় নতুন নতুন তৈরি করা ব্রিজ, ফ্লাইওভার হঠাৎ ভেঙে পড়ছে, যা তৈরি করতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়। এই টাকা কোথা থেকে আসে? আপনার আমার ট্যাক্স থেকেই আসে। আজ সরকারি স্কুল ও হাসপাতালগুলির অবস্থা কেমন? যার একটুও সামর্থ্য রয়েছে সে সরকারি স্কুল এবং হাসপাতাল অ্যাভয়েড করে। সরকার কেন উন্নত মানের চিকিৎসা এবং এডুকেশন দিতে পারছে না? ট্যাক্স তো সব কিছুতেই নেওয়া হচ্ছে। বিশেষ করে আমাদের রাজ্যে প্রাথমিক এবং সেকেন্ডারি এডুকেশনের কি অবস্থা সেটা আপনি ভালো করেই জানেন। কেউ কি ইচ্ছা করে সরকারি হাসপাতালে নিজের চিকিৎসা করাতে চায়? কেউ কি ইচ্ছা করে তাদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করাতে চায়? তো আলটিমেটলি একটি সাধারণ মানুষ পাচ্ছেটা কি? যারা দরিদ্র তারা সরকারের নানান স্কিমের ফলে কিছুটা বেনিফিট পাচ্ছে ঠিক, তবে দেশের মিডল ক্লাস আজ সব থেকে বেশি সমস্যায় জর্জরিত। একদিকে সরকার ট্যাক্স বাড়িয়েই চলেছে, অন্যদিকে ইনকাম বাড়ছে না। এর ফলে মিডল ক্লাস করবে এটা কি? এবার আপনার কাছে আমার অনুরোধ রইল, ইলেকশনের সময় যখন নেতারা বলবে ভোট দেওয়ার জন্য, তখন প্রশ্ন করবেন গত 5 বছরে তারা কি করেছে। এত ট্যাক্স দেওয়ার পরও কেন এলাকার উন্নয়ন হচ্ছে না? তো আজকের মতো এতটুকুই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।